আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। গ্রেপ্তার সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আদালতে তোলার কথা আজ। র্যাবের হাতে গ্রেপ্তার রাজশাহীর এমপি এনামুল হক। সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু সহ 4 জন ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে আটক। ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। জনগণ ইতিবাচক চিন্তা নিয়ে ইসলামী শাসন ও সমাজ ব্যবস্থার দিকে এগোচ্ছে বলে জামায়াতের মন্তব্য। কারো অধিকার ক্ষুণ্ণ হওয়ার সুযোগ নেই দাবি। অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দায়িত্ব নিলেও অনেকে চিকিৎসা পাননি বলে অভিযোগ। আহতদের তালিকা প্রকাশের দাবি। মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশেও পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন, বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও শান্তি সমাবেশ সহ নানা আয়োজন। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সঠিক পরিচর্যায় বিশিষ্টজনদের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে এবং সেগুন বাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রোববার রাত 11টার দিকে আসাদুজ্জামান নূরকে বেইলি রোডের নওরতন কলোনি থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, সাবেক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে যাত্রাবাড়ি থানার একটি মামলায় গ্রেফতার করা হয়। তাকেও আজ আদালতে তোলার কথা রয়েছে। 5ই আগস্ট রাজশাহীর বাগমারায় ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেপ্তার সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে আজ সিএমএম আদালতে হাজিরের কথা রয়েছে। সেখানে আছেন শাকির আদনান, যাচ্ছি তার কাছে। আদনান, আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কখন আদালতে হাজির করা হতে পারে? ধন্যবাদ। আপনি বলছিলেন যে তাদের কোথায় গ্রেপ্তার করা হয়েছে, তো সে প্রসঙ্গে আমি না গিয়ে সরাসরি বলতে চাই যে এখানে আমরা সিএমএম কোর্টে অপেক্ষা করছি এবং আপনারা জানেন যে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের একজনকে আসাদুজ্জামান নূরকে বেইলি রোড থেকে এবং আরেকজনকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে আজকে আদালতে তোলা হবে, দুজনকেই নিয়ম অনুযায়ী 24 ঘন্টার মধ্যে যে আদালতে তুলতে হয়। তো এর মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা সদস্যরাও এর মধ্যেই এখানে অবস্থান নিয়েছেন নিরাপত্তার জন্য, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে এবং তাকে আদালতে আসলে ঠিক কখন তোলা হবে এই বিষয়টা আসলে এখানে ঠিক ওইভাবে জানা সম্ভব হয় না, কারণ যে কোনো সময় দুই থানা থেকে নিয়ে আসার কথা রয়েছে এবং আসাদুজ্জামান নূরকে মিরপুর থানার একটি মামলায় এবং আরেকজনকে মাহবুব আলীকে যাত্রাবাড়ি থানায় একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে এখানে আদালতে তোলা হবে এবং সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। হয়তোবা 3টা বা এরকম একটা নাগাদ আমরা শুনলাম যে তাদের এখানে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে এবং রিমান্ড আবেদন হয়তোবা 7 থেকে 10 দিন করা হতে পারে, যেটি আমরা সাধারণত দেখছি। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তাদের তোলার সময় যেমন আমরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেদিকে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ আদনান।
পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু সহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। সকালে তাদের ধোবাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটকদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে। পুলিশ জানায়, রোববার রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেট কারে করে ধোবাউড়া সীমান্তে যান তারা। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনতা জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ৭১ টিভি সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কার চালক সেলিমকে আটক করে। আটকরা পুলিশ হেফাজতে রয়েছে। ধোবাউড়া থানার ওসি চান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আটকদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর আগে ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারত যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে স্ত্রী কন্যা সহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, ইসলামী শাসন ও সমাজ ব্যবস্থার দিকে দেশের মানুষ এখন ইতিবাচক চিন্তা নিয়েই এগিয়ে যাচ্ছে। এতে কারো অধিকার ক্ষুণ্ণ হওয়ার সুযোগ নেই বলেও মনে করেন তারা। রাজধানীতে 2টি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকার শাহবাগে কনভেনশন সেন্টারে চিকিৎসক সম্মেলন। সামনে এগিয়ে নিতে তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই আয়োজন। প্রথম তাকে লাথি দিয়ে ফেলে দেওয়ার পরে তাকে বুকে অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করে। এইরকম নির্মম হত্যা আমি আর কখনো দেখি নাই। তা আমি ৭১-এর স্বাধীনতার যুদ্ধটা পুরো 9 মাসে আমি দেখেছি, তবে এভাবে বৃষ্টির মতো গুলি আমি কখনো আর দেখি নাই। আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে পারবো যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করে সাবেক ছাত্র জনশক্তিদের নিয়ে প্রীতি সম্মেলন। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, লড়াই কখনো থামবে না, বরং চলবে। ইনশাআল্লাহ আমাদেরকে এই লড়াইয়ের পথ থেকে কেউ দূরে রাখতে পারবে না। সন্ত্রাসমুক্ত সমাজ হলে সন্ত্রাস করার সুযোগ, দুর্নীতিমুক্ত সমাজ হলে চুরি করার কোনো সুযোগ। বাড়ির পিয়নের বা কাজের লোকের যদি 400 কোটি টাকা হয় চুরি করে, তাহলে মালিক কি পরিমাণ চুরি করেছে আপনি বলেন। তারা আরো বলেন, ইসলামী শাসন ব্যবস্থাই পারে কল্যাণ রাষ্ট্র তৈরি করতে। তারপর আমাকে বলে যে মহিলাদের কি করবেন, তা বলে মহিলাদের নিয়ে কি করবো, কিছু করবো না। যে বোরকা পরবে পরবে, যে পরবে না পরবে না, যে মুখ ডাকবে ডাকবে, যে ডাকবে না, আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেব না। তারপরে বলে যে হাত টাত কাটবেন কখন। তো আমি বললাম যে স্যার, আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করবো, ইনশাআল্লাহ বাংলাদেশে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম হবে। খাদ্যের অভাবে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, কাপড়ের অভাবে কোনো সতর না ঢাকা মানুষের থাকবে না, শিক্ষিত ন্যূনতম শিক্ষার বাইরে কোনো নাগরিক থাকবে না। দুটো আয়োজনেই বক্তারা বলেছেন, দীর্ঘ 1.5 যুগ ধরে দলীয় নেতাকর্মীদের উপর বিভিন্ন মহল থেকে অন্যায় অত্যাচার হয়েছে, তাই ঘুরে দাঁড়ানোর জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 2009 থেকে 2024 পর্যন্ত প্রশাসনের পদোন্নতি বঞ্চিতদের সুবিধা দিতে কমিটি গঠন করা হয়েছে। বঞ্চিত প্রত্যেকের আবেদন যাচাই করে তাদের প্রয়োজন অনুযায়ী সুবিধা দেয়া হবে। পদোন্নতি বঞ্চিতদের সামাজিক ও আর্থিক সুবিধা দিতে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। গেল 15 বছর বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন বলে অনেক কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন। সেই আবেদন যাচাই বাছাই এবং তাদের সুবিধা দিতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 3 মাসের মধ্যে সব আবেদন যাচাই শেষে প্রতিবেদন দেবে কমিটি। আমাদের জনাব জাকির আহমেদ খান, ফরমার ফাইন্যান্স সেক্রেটারি, অলসো হি ওয়াজ দি অল্টারনেটিভ এক্সিকিউটিভ অফ ওয়ার্ল্ড ব্যাংক, তাকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এই কমিটিটার নাম হলো, আপনাদের স্পেসিফিক বলি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাগণের আবেদন, পর্যালোচনা
ও নিষ্পত্তির লক্ষ্যে কমিটি। এই জন্য একটা তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে যে একবারে 3 মাসেও তারা রিপোর্ট দিতে পারেন, অথবা কেস টু কেস তারা পিসমিলও দিতে পারেন। নানানভাবে বঞ্চিত হয়েছেন। প্রথম হলো সামাজিকভাবে হয়েছেন, পারিবারিকভাবে হয়েছেন, আর্থিকভাবে হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে গেছেন। নানানভাবে আমরা এটাকে এই সরকারের সদস্যের সরকার, আমরা যেটাকে সরকার বলি, ওনারা বিবেচনার জন্য এই দিয়েছেন এবং ভেরি সুন ইট উইল বি ডান। 2,500 কর্মকর্তা বঞ্চিত হয়েছেন বলে আবেদন করেছেন। প্রত্যেকের যথাযথ পাওনা বুঝিয়ে দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব। একটা হলো যে আমি নিয়মিত চাকরিতে থাকলে এই পদে যেতে পারতাম, একটা দাবি। আমার এতদিন এই পদে আমি ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতাম। আমি পেনশনে চলে গেছি, পেনশনের সময় পিআরএলে আমার যে অ্যামাউন্টটা এটা বেড়ে যেত। তো এগুলো সবই কেস টু কেস কথা বললাম। তাহলে 16 বছর তারা কোনো সুযোগই পায়নি, এটাকে যেভাবে ব্যাখ্যা করেন। দ্বিতীয় হলো আমরা একটা ফরম্যাট করেছি যে উনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কতদিন ছিলেন, ডিএস কতদিন ছিলেন, জয়েন্ট সেক্রেটারি কতদিন ছিলেন, এডিশনাল হলেন। অধিকাংশ জায়গায় মাঝের 0 দিন আসতেছে। এই জন্য আমরা যেটা করতেছি, এদের পদায়নের ব্যাপারে আমাদের জানেন বিভিন্ন সরকারি এজেন্সি আছে, একটা অথরাইজ এজেন্সি NSI, ওখান থেকে রিপোর্ট হলে আমরা দেখবো যদি কোনো নেগেটিভিটি না থাকে। আপনি যেটা বলেন তাদেরকে তো একবারই সচিব করা যাবে না, তাদেরকে পর্যায়ক্রমে যাদের চাকরি বেশি আছে তাদেরকে সেই সমস্ত পদায়ন দেওয়া যাবে যাদের সচিব হতে পারে। যাদের চাকরি কম আছে তাদেরকে সেরকম আমাদের এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট অনেক পদ আছে, দেওয়ার কোনো অভাব নেই, আমরা এটা সেট করবো। কমিটি শুধু প্রশাসন ক্যাডার এবং যারা এখন চাকরিতে নেই তাদের জন্য কাজ করবে, যারা চাকরিতে আছেন তাদের জন্য নয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। চকর মালিথার রিপোর্ট। 570 খ্রিস্টাব্দের এই দিনে আল্লাহ রব্বুল আলমিনের পেয়ারা হাবিব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা ভূমিতে মা আমেনার কোল আলো করে দুনিয়ায় আসেন। আবার 63 বছর বয়সে 12ই রবিউল আওয়ালের ঠিক এই দিনে শেষ নবী ইহলোক ত্যাগ করেন। মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী সহ সারা দেশে সরকারি বেসরকারিভাবে পালন করা হচ্ছে নানা আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে সকালে মিরপুর মাজার শরীফ প্রাঙ্গণে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহাবিয়া আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। পরে শোভাযাত্রা বের হয়। বাংলাদেশ আঞ্জুমানে আশেকানে মোস্তফা কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের করে জশ্নে জুলুস। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে মোটর শোভাযাত্রা করেছে নেদায়ে ইসলাম যুব সংঘ। প্রেস ক্লাবের সামনে আনন্দ শোভাযাত্রা করেছে রেজভিয়া ফাউন্ডেশন। চাঁদ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে আহলা দরবার শরীফ। মাইজভান্ডারিয়া গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দিনটি স্মরণে রাজধানীর জিগাতলায় আলোচনা সভার আয়োজন করে। আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট গুলিস্তান এলাকায় করেছে শোভাযাত্রা। দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের উদ্যোগে সদরঘাট মোড় থেকে বের করা হয় জশ্নে জুলুস। আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করে শান্তি সমাবেশ। পরে ভক্ত ও আশেকানরা বের করে শোভাযাত্রা। মানুষে মানুষের সংঘাত, হানাহানি, অশান্তি এর কোনোটি সমর্থন করে না শান্তির ধর্ম ইসলাম। ঈদে মিলাদুন্নবীর নানা আয়োজনে এই কথাটি উঠে এসেছে বারবার। মুসলিম উম্মার পাশাপাশি দেশের মানুষের ঐক্য ও শান্তি কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার কথা বলছেন, তাহলে তারা কিভাবে নিরপেক্ষ হন? তিনি আরও বলেছেন, সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন হবে নির্বাচিত সরকারই সে সিদ্ধান্ত নেবে। বর্তমান সরকারের মেয়াদ দীর্ঘ হওয়া উচিত। কিছু সংগঠন ও ব্যক্তি এমন কথা বললেও জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। রাহুল রায়ের রিপোর্ট।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আলোচনার বিষয় ছিল দ্বিকক্ষ পার্লামেন্ট, উচ্চকক্ষের গঠন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের ৩১ দফাতেই দ্বিকক্ষ পার্লামেন্টের কথা উল্লেখ করা হয়েছে। আলোচনায় বর্তমান সংস্কার প্রক্রিয়া, অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন বিষয়েই কথা বলেন বিএনপি মহাসচিব। আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলেন যে অত্যন্ত বিভ্রান্তিমূলক। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন, বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেছেন, নির্বাচিত সরকারই সংবিধান বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেবে। ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন, সংস্কার করা দরকার সেটা করতে হবে। প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে। একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থাগুলো করতে হবে, করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে এবং সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব। সেখানে তিনি আহতদের পুনর্বাসনের দাবি জানান। আহ্বান জানিয়েছি যে প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চলমান অংশীদারিত্বে জোর দিতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফল বৈঠক হয়েছে বলে উল্লেখ করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। সোমবার দূতাবাস থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের জনগণের জন্য অন্তর্ভুক্তি মূলক অর্থনৈতিক সুযোগ ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন, প্রশাসনকে শক্তিশালী করা ও বাণিজ্য সম্প্রসারণে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে $200 মিলিয়ন উন্নয়ন চুক্তিতে সই করেছে ইউএসএআইডি। 2021 থেকে 2026 সাল পর্যন্ত ইউএসএআইডি বাংলাদেশকে প্রায় $1 বিলিয়ন দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। মার্কিন প্রতিনিধি দলের ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও স্টেট ডিপার্টমেন্টের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে লাখো মুসলিমের অংশগ্রহণে 52তম ঐতিহাসিক জশ্নে জুলুস হয়েছে। আঞ্জুমান এ রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্ট চট্টগ্রাম আয়োজিত এই জলুসে নেতৃত্ব দেন আওলাদে রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। প্রধান অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ। সকাল 10টার দিকে চট্টগ্রামের 16 শহরে জশ্নে জুলুস শুরু হয়। এতে হামদ ও নাতে রসুল পরিবেশন করা হয়। জুলুসটি শহরের বিবিরহাট, মুরাদপুর, 16 শহর 2 নম্বর গেট, জিইসি মোড় হয়ে আবারও জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে গিয়ে জামায়াত এবং জোহরের নামাজের মাধ্যমে শেষ করা হয়।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ 13ই সেপ্টেম্বর উপকূল অতিক্রম করলেও এখনও এর প্রভাব কাটেনি। এরই মধ্যে সাগরে বায়ুর চাপের প্রভাব ও মৌসুমী বায়ু শক্তিশালী থাকায় বঙ্গোপসাগর এখনও উত্তাল রয়েছে। দেশের 4টি সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখতে বলেছে আবহাওয়া অফিস। সোমবার সকাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাত কমে এসেছে। তবে বরিশাল, খুলনা ও রাজশাহী অঞ্চলের অধিকাংশ স্থান এবং রংপুরের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি 3 দিন আগে উপকূল অতিক্রম করার সময় চট্টগ্রাম ও কক্সবাজার সহ উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ছড়িয়েছে। সবশেষ 15ই সেপ্টেম্বর যশোর, কুষ্টিয়া ও সাতক্ষীরা হয়ে বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যে অবস্থান করছে। এর প্রভাবে ভারতের ওই অঞ্চল এবং দেশের রাজশাহী ও খুলনা অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জলবায়ু অভিঘাত মোকাবেলায় বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণে সবাইকে সম্পৃক্ত করতে চারাও বিতরণ করা হয়। কর্মসূচির প্রশংসা করে বিশিষ্টজনেরা বলেছেন, শুধু রোপণই নয়, এর সঠিক পরিচর্যাও সবাইকে এগিয়ে আসতে হবে। ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এবছরও সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচিতে গণসচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়। সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 2 মাস ব্যাপী এই কর্মসূচিতে শিক্ষার্থী, কৃষক এবং শ্রমিকেরা অংশগ্রহণ করেন। বন্যা প্রতিরোধে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। গাছের শিকড় মাটির সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে, যা মাটির ক্ষয় রোধ করে এবং বৃষ্টির পানি শোষণ করে, যা বন্যার পানি দ্রুত নিষ্কাশনে সহায়ক। শিক্ষার্থীরা প্রকৃতি ও জীবন ক্লাবের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হচ্ছে এবং গাছের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারছে। সুতরাং আসুন সবাই মিলে আমরা হাতে হাত রেখে আমরা এই কাজটিকে এগিয়ে নিয়ে যাই। জেলা শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিস চত্বরে বৃক্ষরোপণ ও চারা উপহার দেওয়া হয়। বৃক্ষরোপণ এবং মানুষের জীব এবং বৈচিত্র্যর সমস্ত কিছু ভারসাম্য রক্ষা করে। সবাই গাছ লাগাবে, এই গাছে আমাদের উপকার হবে। প্রকৃতি যদি মানুষের কাছ থেকে সম্পর্ক না থাকে তাহলে জীবনের কোনো স্বাচ্ছন্দ্য থাকে না। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। সুন্দর বন যেভাবে সাপোর্ট দেয়, আমরা যদি এইরকম করে প্রত্যেক এলাকায় সবুজের একটা করে বেষ্টনী করে তুলি, তাহলে আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবো। আমাদের বাংলাদেশে যে ধর পরিমাণ আমাদের বৃক্ষ থাকার কথা সেই শতাংশ নেই। সকলেরই উচিত মিনিমাম 3টা করে গাছ যদি আমরা রোপণ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের সেই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো। এটি একটি অত্যন্ত মহতী উদ্যোগ, যেটি প্রতি বছর এই প্রকৃতি ও জীবন ক্লাব করে থাকে। যে ছাত্রছাত্রীদেরকে আজকে চারা বিতরণ করা হলো, তারা যদি সঠিক পরিচর্যার মাধ্যমে এই গাছগুলোকে টিকিয়ে রাখতে পারে, বাঁচিয়ে রাখতে পারে, তাহলে এই ছাত্রছাত্রীরা সহ আমরা সকলেই উপকৃত হব। সবুজ শ্যামল বাংলা গড়তে কার্যক্রম অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। আগামী দিনে গাইবান্ধা জেলায় আমরা সবুজায়ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এই কাজটি আমরা দীর্ঘদিন যাবত করে আসছি, আমাদের অত্যন্ত ভালো লাগে। গাছের অপর নাম হলো জীবন। আমরা যে অক্সিজেন গ্রহণ করি এটা গাছ থেকেই পাই, যার কারণে আমরা চেষ্টা করতেছি গোটা গোবিন্দগঞ্জ সহ গাইবান্ধা সবুজায়ন করার জন্য। তারা এই গাছগুলো রোপণ করে যথারীতি তারা পরিচর্যা করবে, যাতে গাছগুলো বড় থাকে এবং পরিবেশ ভালো থাকে এবং ফলজ উৎপাদন হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছে সংগঠনটি। বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধ ও বাস্তুতন্ত্র রক্ষায় ব্যাপক সবুজায়নে গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এবারে বিরতি।
ফিরে এলাম বিরতির পর। অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নেয়ার কথা বলা হলেও গুরুতর আহত ও গুলিবিদ্ধ অনেকে চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা। অবিলম্বে প্রত্যেক রোগীর সার্বিক অবস্থা চিহ্নিত করে সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে লড়াকু ২৪ নামে সংগঠন। সারা দেশে আহতদের তালিকা প্রকাশ সহ ১৫ দফা দাবি জানিয়েছে তারা। রোকসানা আমিনের রিপোর্ট। ছাত্র জনতার ৩৬ দিনের গণ অভ্যুত্থানে ৫ই অগস্ট পতন হয় হাসিনা সরকারের। সরকারি হিসাবে প্রাণ হারিয়েছেন ৭২৮ জন, আহতের সংখ্যা ২০,২৬৩। তাদের অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী জনতার যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে লড়াকু ২৪ আয়োজিত সংবাদ সম্মেলনে আহত ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে গিয়েও সময় মতো চিকিৎসা পাননি অনেকে। তার গলার এক পাশ দিয়ে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়েছে। তো ওখানে আমি অনেক রিকোয়েস্ট করে, এত অবহেলা করছে আপনার সরাদ্দি হসপিটাল, আমি অনেক রিকোয়েস্ট করে তাকে একটা এক্সরে করানো হয়। তো ওখান থেকে ওনারা ইমার্জেন্সি রুমে নেওয়ার পরে ওনারা বললো আমরা এটা পারবো না, আপনারা হৃদরোগে নেন। তো আমরা তখন রাত ১২টা বাজে, তখন তাকে হৃদরোগে নিয়ে গেলাম। হৃদরোগে নেওয়ার পরে এত আপনার অবহেলা হৃদরোগ হসপিটালে, আমি ডাক্তার নার্স ওনাদের হাতে পায়ে ধরছি যে আমার হাজব্যান্ডকে ওটির ব্যবস্থা করেন, কিন্তু ওনারা ধীরে ধীরে আমাকে রাত ১টা ২টা বাজায় ফেললো, বললো যে না। তখন এক একটা ডক্টর, এক একটা নার্স, এক একটা পেশেন্টের সাথে যে ধরনের আচরণগুলো করতো, যদি আপনারা সেখানে উপস্থিত থাকতেন তাহলে আপনারা বলতেন যে আপনারা কি স্বাধীন দেশে আছেন নাকি কোন দেশে আছেন। বাম চোখ আমি এখন দেখতে পাচ্ছি না পুরোপুরি, বাম চোখ দিয়ে ঝাপসা দেখতেছি। আমি একমাত্র উপার্জনকারী, আমি বাড়ির বড় ছেলে। আমার দুইটা বাচ্চা আছে, একটা 7 বছরের মেয়ে, একটা 13 বছরের মেয়ে, দুইটাই মাদ্রাসায় পড়ে। আমার ওয়াইফ আছে, আমি আছি, আমার মা বাবা আছেন। তো আমরা খুব সচ্ছল পরিবার নই। এখন আমার সরকারের কাছে চাওয়া, যারা এখন আছেন, আগামীতে যারা আসবেন, মাথায় আমার মাঝে মাঝে অনেক ব্যথা হয়। জানি না আমার কতদিন আমি বাঁচবো, আমার বাচ্চারা যেন লেখাপড়া ঠিকমতো করতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে যেসব উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে, এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে দাবি লড়াকু ২৪-এর। অবিলম্বে কোনো রকম কালক্ষেপণ না করে দ্রুত প্রত্যেক রোগীর অবস্থা, সার্বিক অবস্থা বিবেচনা করে তার এই মুহূর্তে যেই চিকিৎসা উদ্যোগ গ্রহণ করা দরকার, সকল ধরনের সিন্ডিকেট এবং আমাদের যে সমস্ত আমলাতান্ত্রিক জটিলতা আছে সেইগুলো এবং অব্যবস্থাপনা রয়েছে সেগুলোকে কাটিয়ে চিকিৎসার ক্ষেত্রে নানান ধরনের অনিয়ম, শুধু অনিয়ম না, তাদেরকে আসলে অনেককে চিকিৎসা পাননি, অনেকে গুলি নিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, অনেকে হচ্ছে তার মানে নানান ধরনের অব্যবস্থাপনার কারণে ওনারা হয়তো চিকিৎসা যেটা হচ্ছে তার ভর্তি থেকে গেছে হাসপাতালে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ, নার্স, ডক্টর তারা হচ্ছে তাদের পেশাগত দায়িত্ব পালন করেননি। ৫ তারিখের আক্রমণ থেকে অনেক ক্ষেত্রেই ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১৫ দফা দাবি জানিয়েছে তারা। আহতদের প্রকৃত সংখ্যা নিরূপণে ৭ই অগস্ট থেকে কাজ করছে লড়াকু ২৪। এ পর্যন্ত ৪টি হাসপাতাল পরিদর্শন করে ৯৭ জন আহতের সংখ্যা উঠে এসেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৪ কোটি টাকার গবাদি পশু ও হাঁস মুরগি। পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অন্তত ৪,১৩৪ জন খামারি। ক্ষতি সামাল দিতে খামারিদের আর্থিক প্রণোদনার আশ্বাস সংশ্লিষ্টদের। এবারে প্রকৃতি সংবাদ। বিশ্ব ওজন দিবস আজ। ওজন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতি বছর ১৬ই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন দিবস পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য করব ওজন স্তর সংরক্ষণ, রুখব জলবায়ু পরিবর্তন। বায়ুমণ্ডলের ওজন স্তর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে।
1987 সালের 16 সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী পণ্যের ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করতে ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিয়াল প্রোটোকল গৃহীত হয়। এই দিনটিতেই বিশ্ব ওজোন দিবস বা আন্তর্জাতিক ওজোন রক্ষা দিবস পালিত হয়। এবারে খেলার খবর।